আমি নাদিয়া হক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। ৬টা যখন বাজে ঘড়ির কাঁটায় ওই সময় আমাদের আড্ডা শুরু হয় এবং অনেকেই আছেন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। অপেক্ষার পালা একেবারেই শেষ। আপনারা আমাদের সাথে আড্ডা দিতে পারবেন জুমে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আজকের আড্ডার টপিকটা কিন্তু মজার, খুবই মজার। আড্ডার টপিক আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে বলে দিয়ে আমাদের স্টুডিওতে দুজন চমৎকার বন্ধু আছেন, তাদের সাথে পরিচয় করিয়ে দিব, তারপরে আপনাদেরকে আড্ডার টপিকটা বলবো। আজকে আমাদের সাথে আছেন মুর্শিদা সুলতানা তুলু, স্বত্বাধিকারী MS কিচেন। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম আপু। আলহামদুলিল্লাহ ভালো। বা আপনাকে খুব সুইট লাগছে এই কালারটাতে। আশা করি আমাদের আড্ডা অনেক জমে যাবে। এবং তার পাশেই আছেন শাহানারা জাকির পারুল, CEO প্রত্যয় প্রকাশন, নাট্যকার, কথা সাহিত্যিক ও গবেষক। কেমন আছেন আপু? ভালো আছি আপু, তোমরা ভালো আছো সবাই? খুবই ভালো আছি। এবং আপনাকে আজকে আমি প্রথমে এখানে পেয়েছি, আপনি আরো আগে এসেছিলেন একবার। আপনাকে সবসময় জুমে পাই, সেই অস্ট্রেলিয়া থেকে টুক করে চলে আসছেন। অস্ট্রেলিয়াতে আমার বেশি বসা হয়। হ্যাঁ সেটাই, মানে দেশে আসার পরে বসা হচ্ছে না, টাইমে অ্যাডজাস্ট হয় না। একদম একদম। আজকের টপিকটা আমি আমাদের বন্ধুদের জানিয়ে দিই, যে বলেছিলাম খুব মজার একটা টপিক, মানে কেমন কেমন যেন। আজকের টপিকটা হলো কোনো কৈফিয়ত নয়। অ্যাকচুয়ালি টপিকটা এরকম হলেও আমরা আজকে আড্ডা দিব, আজকে আপনাদের কাছ থেকেও জানবো যে কৈফিয়ত আসলে কিছু কিছু জায়গায় দিতেও হয়, আবার কিছু কিছু জায়গায় না দিলেও চলে। না দিলে চলে কেন বলছি, কিছু জায়গায় আপনি যখন বারবার কৈফিয়ত দেবেন তাহলে আপনাকে সবাই পেয়ে বসবে, যেখানে প্রয়োজন নেই সেখানে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। আমি এভাবে ভাবি, আপনারাও ভাবতে পারেন আপনাদের মতো করে। সেই ভাবনাটা আসলে কেমন তা জানার জন্য জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমরা অবশ্যই আড্ডায় যাব। আগে যেহেতু প্রথমবার আমি আপনাদেরকে পেয়েছি, সো আপু আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনার বিজনেস কেমন যাচ্ছে? আমি মুর্শিদা সুলতানা তুলু। আমার পেজ হচ্ছে MS কিচেন। আমি মূলত খাবার নিয়ে কাজ করি। কিচেন মানেই তো রান্না বান্না। হ্যাঁ, অফ কোর্স। কি টাইপের খাবার নিয়ে কাজ করছেন? আমার হচ্ছে সিগনেচার আইটেমটা হচ্ছে আমসত্ত্ব। আমসত্ত্ব, ও হ্যাঁ, একটু আগে খেয়েছি, খুব মজা। আমসত্ত্ব, আচার, বিভিন্ন ফলের আচার তৈরি করি আমি। এছাড়াও হচ্ছে আপনার হোমমেড ফুড, যেটা রান্না হচ্ছে আপনার ফুড পান্ডার সাথে কাজ করি আমি। ও আচ্ছা আচ্ছা, রান্না ফুড নিয়ে পান্ডার সাথে কাজ করেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি একজন রন্ধনশিল্পী, রান্না নিয়ে কাজ করে আসলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে বিভিন্ন টাইপের খাবার নিয়ে করেন নাকি পার্টিকুলার একটা টাইপ? না, বিভিন্ন টাইপের। আচ্ছা, আপনার রাইস আইটেম, চিকেন আইটেম, তারপরে হচ্ছে আপনার মানে রান্নার যত রকম ক্যাটারিং এর আইটেমগুলো আছে সব ধরনের আইটেম নিয়ে কাজ করি। আচ্ছা, কয় বছর ধরে আপনার? আমি আজকে 5 বছর থেকে। 5 বছর? জি, চমৎকার চমৎকার। তাহলে তো আপনি একেবারে রান্না বান্নায় অসম্ভব পটু, তাই না? পটু না হলে কি আর কেউ সাহস করে একেবারে এরকম কোনো বিজনেস করতে পারে কিনা? সো অর্ডার তো অনেক আসে, তাই না? আলহামদুলিল্লাহ, অনেক অর্ডার পাই। এমন কি কখনো হয়েছে যে অর্ডার অনেক আসার পরেও কোনো না কোনো কারণে আপনি সময় মতো জায়গায় পৌঁছে দিতে পারেননি? না আপু, এ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই ধরনের ঘটনা আমার সাথে হয়নি। বাহ বাহ, চমৎকার। এর পাশাপাশি কি অন্য কিছু করা হচ্ছে নাকি এই বিজনেস? পাশাপাশি আমার আরেকটা পেজ আছে, আমি ওটা হচ্ছে ইউনিক কাঁসা পিতলের তৈজসপত্র। আমি কাঁসা পিতল নিয়ে কাজ করি। তাই? আচ্ছা, এগুলো তো অনেক ডিমান্ড হচ্ছে ফরেনার্সদের কাছে অ্যাকচুয়ালি। মানে যারা হয়তো যদি জানতে পারে আপনার পেজে এইসব আছে, তাহলে আমার মনে হয় একবারে ঝেপে পড়বে। সো আমি আশা করি আপনার বিজনেস আরো বড় হবে এবং আপনার নিশ্চয়ই নতুন কোনো প্ল্যানও আছে, তাই না? বিভিন্ন প্ল্যান তো থাকে। অবশ্যই আছে। আমি চাচ্ছি কি, এখন তো আমি অনলাইনের মাধ্যমে কাজ করি, মানে সামনে একটা আউটলেট দেওয়ার চিন্তা ভাবনা আছে আমার। আর আমার সাথে আমার কিছু কর্মীরা কাজ করে, আমসত্ত্ব তৈরি করি। আমার সাথে আমার 11 জন কর্মী আছে। হ্যাঁ, 7 জন হচ্ছে রেগুলার কর্মী, আর হচ্ছে বাকিরা হচ্ছে সিজনাল, মানে যখন লাগছে তখন কন্ট্রাক্ট বেসিসে। জি, বাহ, চমৎকার। এইভাবে আসলে আমরা মানে যারা হচ্ছে বিজনেস করে এইভাবে অনলাইন অফলাইন যারাই করে, তারা আসলে কিছু মানুষের কাজের সুযোগ করে দিতে পারে, তাই না?
আপু ওটাই সবচেয়ে ভালো লাগে। কর্মসংস্থানের ব্যবস্থা মোটামুটি একদম একদম মানে আমার নিজের না থেকে ঘরে থেকে কাজ করছে। হ্যাঁ, অনেকে আছে না, অনেক বাচ্চা কাচ্চাও আছে যারা হয়তো রাস্তায় ভিক্ষা করছে, কিন্তু দেখা যায় যদি কাজ দেওয়া যায় ঠিকভাবে এবং ঠিকভাবে ওরা করতে পারে, আসলে দেখতেও ভালো লাগে, তাই না? জি আপু, সেও স্বাবলম্বী হয়। একদম একদম। পারুল আপু, বলেন আপনি কখন দেশে আসছেন? আমি আসছি নভেম্বরের 2 তারিখে। ও, অনেক দিন তো, মোটামুটি অনেক দিনই। তোমাদের সাথে দেখা হলো দেরিতে, কিন্তু ব্যস্ত থাকি খুব। ওখানেও ব্যস্ত থাকি, এখানেও ব্যস্ত থাকি। আমার সামনে যেমন বইমেলা, এই বইমেলাকে উপলক্ষ করেই আসলে আমি আসি। ও আচ্ছা, তাহলে বলেন আপনার কি কি বই বের হচ্ছে? বইটা আমার অনেক বই আগে বেরিয়েছে, আর প্রতি বছর তো নতুন করে বই বের হয়। তো এবার আমার আছে তোমার এই অনেকগুলো গল্পের বই আমার জমা হয়ে গেছে, গল্প সংকলন আর কি। সব বইগুলো একসঙ্গে করে একটু বড় আকৃতির বই করে ফেলছি, একসঙ্গে যাতে বইগুলো কালেকশনও থাকে, পড়তেও সুবিধা হয়। আচ্ছা, এরকম। আর আমার প্রকাশনা তো এমনি অন্য রাইটারদের বইও থাকে, কিছু বই থাকে। তারপর আমার শিশুদের বইও কিছু আছে, মানে শিশুদেরকে নিয়ে আমি একদম গবেষণাই করি। কীরকম যে যখন আমার বই মেলা হয় তখন তো এই যেহেতু শিশুদের বই আছে, বইটা আমার মিক্সড, বিভিন্ন ধরনের বই থাকে, শিশুদের বই থাকে। তো শিশুরা তো প্রচুর আসে, ওরা কোন বইটা পছন্দ করছে, কেন করছে, মানে এইগুলো নিয়ে আমি খুবই গবেষণা করি, সাইকোলজিক্যাল। এবং এই ধরনের বই আমার বেশ অনেকগুলো বই আছে। তোমার এই যারা প্রতিবন্ধী শিশু আছে, কেউ কথা বলতে পারে না, চলতে পারে না, এদেরকে নিয়ে। এবং এই বইগুলো প্রচুর বিক্রিও হয়। এবং আমার যে মনের আনন্দ আসলে সেইটাই সবচেয়ে বড় কথা। আমি খুবই মানে স্যাটিসফাইড যে এই শিশুদের বইগুলো নিয়ে। কিন্তু যেহেতু আমি মানে কি বলবো, আমার কবিতাও ভালো লাগে, গল্পও ভালো লাগে, উপন্যাসও ভালো লাগে, অনেকের সঙ্গে মেলামেশা চলাচল করি। তো মানে আমরা যেহেতু কালচারাল মানুষ, মনে করো যে আজকে এখানে প্রোগ্রাম, কালকে এখানে প্রোগ্রাম, জানোই তো তুমি নিজেও, ভালোই লাগে, ভালোই লাগে। এরকম না হলে জীবনটা এরকম না হলে তো একঘেয়েমি। আর অ্যাকচুয়ালি এই যে কালচারাল প্রোগ্রাম গুলোতে দেখা যায় অনেকের সাথে অনেকে দেখা হয়, সেটাই তো বড় কথা। আমরা আরো কিছু জানতে পারি, হ্যাঁ, ভাবের আদান প্রদান হয়। এবং দেখবেন আপনি হয়তো একটা কিছু প্ল্যান করছেন, ক্রিয়েটিভ কিছু, তখন কাউকে বললে তার সাথে আরো কিছু যুক্ত হয়, তাই না? এটা খুবই মজার। হ্যাঁ, আচ্ছা, আপনার আরেকটা পরিচয় হচ্ছে নাট্যকার। হ্যাঁ, নাট্যকার। সো আমি একটু এই সম্পর্কে একটু জানতে চাই, আপনার মানে নাটক কি লেখালেখি? নাটকটা হলো, এটা বলতে গেলে গল্পের মতো, যে আমি ছোট সময় থেকে দুষ্টু ছিলাম খুব। ওই পাড়ার ছেলেদের সাথে খুব মেলামেশা করতাম, মানে ওই ড্রেসই পরতাম, নাটক করে করে। হ্যাঁ, এরকম। তো ওই ওদের সঙ্গে নিজেরা নাটক করতাম, ওইভাবে আমার নাটকের উপরে আগ্রহ। আচ্ছা আচ্ছা। তারপরে তোমার তখন আমি 7-8-এ পড়ি, এরকম সময় আমার হাজব্যান্ড, উনি প্রয়াত, উনি স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কাজী জাকির হাসান চন্দন। আচ্ছা, উনি হঠাৎ করে চলে গিয়েছেন অল্প বয়সে। যাই হোক, তার সাথে আমার পেন ফ্রেন্ডশিপ হয়। সে বেতার নাট্যকার, মানে ওখানকে স্টাফ আর্টিস্ট, সে নাট্যকার, নাটকেই ছিল। তো তারপরে তো আমার অনেক কাহিনী চলে আসে, সেটা অন্য, এখানে আর আমি বলতে চাইছি না। তো ওইখানেই আমার নাটকের হাতে খড়ি, আসলে আমার হাজব্যান্ডের হাতে নাটকের হাতে খড়ি। আর আগে তো আমি ইন্টারেস্টেড ছিলাম, যেহেতু স্কুলে করতাম এগুলো, মানে আগ্রহটা আপনার আগে থেকেই ছিল? আগ্রহটা ওইরকম। আর লেখালেখির ঝোঁক তো ছোট সময় থেকে, আমি তার কাছে খুব ছোট সময় এসেছি। কিন্তু লেখালেখি বলতে গেলে নাটকের হাতে খড়ি আমার হাজব্যান্ডের কাছেই, পুরোটাই নাটকের হাতে খড়ি তার কাছেই। তারপরে তো লিখলাম, প্রযোজনা করলাম এবং তালিকাভুক্ত হলাম বেতারেও, টিভিতেও অনেক নাটকে আমার হয়েছে, অভিনয় করেছি, প্রযোজনা করেছি। এবং আমি যখন দেশে আসি, যেহেতু বাইরে থাকি, কোনো সময় বেশি সময় থাকি, কোনো সময় বাংলাদেশে বেশি সময় থাকা হয় না, ওখানেই বেশি সময় থাকা হয়। তো এখানে একটা নাটক আমি করবই, একটা নাটক আমি প্রডিউস করে যাই। কখনো আমার লেখা বা অন্যদের লেখা এসে, যে আমার সব বন্ধু বান্ধব আছে, সার্কেলগুলো আছে, মানে আমি সবার কাছে নাটক টুকাই। আচ্ছা, বাহ। নাটক কালেকশন করি। কালকে যেমন বাংলা একাডেমিতে আমাদের একটা মিটিং ছিল, ওখান থেকে আমি একটা নাটক কালেকশন করে নিয়ে এসেছি, যে আমার পছন্দ হয়েছে, আমার উনি লিখেন, নিয়ে এসেছি। এটা আমার ইচ্ছা আছে, এরকম করার একটা ইচ্ছা আছে। মানে মঞ্চস্থ করার নাকি টেলিভিশনে? আচ্ছা, বেতারে। বাহ, এটা করে, মানে এগুলো আমার মনের একটা আনন্দ। হ্যাঁ, আসলেই থাকে। আপনার যখন শখের কাজ করা হয়, ওই সময়টা দেখবেন মনটা অনেক ফুরফুরে থাকে, তাই না? মানে মনে হয় যে হ্যাঁ, আমি, আমার লাগে না, জীবনকে বোর লাগে না, মোটেই না, বেঁচে আছি। মানে আমার তো মানে ঘরে একদিন ছুটি, আমার মনে ছুটি না থাকতো।
সিরিয়াসলি আবার এইরকম মনে হয়, মানে আমি ঘরে থাকতেই পারি না, একটা ছোট সময় থেকেই মানে ছটফটা, মানে এটা ওটা এরকম আছেই আমার, লেগেই আছে, মানে ঘরে থাকতেই পারি না, মানে এত কাজের মধ্যে ঘুম আমার খুব কম। অনেকে বলে ঘুম না হলে অসুস্থ হন, এই হয়। আর নারীদের কিন্তু পুরুষদের তুলনায় ঘুম একটু বেশি লাগে, জানেন? হ্যাঁ, সেটাই তো। সো ঘুমাতে কিন্তু হবে, ঠিক টাইমে ঘুমাতে হবে, এবং প্রপারলি যে কয় ঘন্টা আপনার ঘুম দরকার ওই ঘন্টা কিন্তু ঘুমাতেই হবে। মানে আমরা অনেকেই মনে করি যে 3-4 ঘন্টা ঘুম এনাফ, অনেকের জন্য এনাফ, কিন্তু 4 ঘন্টা ঘুমিয়েও খুব ফুরফুরে থাকে। আবার অনেক সময় দেখবেন অনেকের 8 ঘন্টা ঘুমিয়েও হয় না। সো এটা হচ্ছে ডিপেন্ড করছে, হ্যাঁ, কার কিরকম রেস্ট দরকার। এটা মানে আমি ওই দিন একজন ডক্টরের কাছ থেকে শুনেছি, উনি বলেছেন যে প্রপার ঘুমানোটা আমাদের শরীরের জন্য অনেক ইম্পর্টেন্ট। না আপনি অসুস্থ যে হবেন, হ্যাঁ, ওটার সাথে কিন্তু এটা রিলেটেড, ঠিক আছে? যখন ঘুম কম হবে অসুস্থতা অনেক বেশি হবে, তাই না? আচ্ছা, আপুর কাছে আবারও আসি। এই যে এতদিন ধরে আপনি বিজনেস করছেন, হ্যাঁ, প্রথম ধরেন ইন্সপিরেশনটা আপনার কে? আপু ওটা হচ্ছে কি, আসলে মানে ফেসবুক আইডিতে সবসময় রান্না করে রান্নার ছবি দিতাম। রান্নার ছবি দিতে দিতে মানে অনেকেই জিজ্ঞেস করে, আপু আপনি কি সেল করেন? প্রথম না বলতাম, পরে দেখি কি অনেকে মানে আত্মীয় স্বজন ওই কমেন্টগুলা দেখে দেখে সবাই বলতেছিল তুমি চাইলে তো এটা নিয়ে কাজ করতে পারো। তখন হচ্ছে বিভিন্ন গ্রুপে আমি পোস্ট করা শুরু করি। আলহামদুলিল্লাহ পোস্ট 2-1 দিন দেওয়ার পরে আমার অর্ডার আসা শুরু হয়ে গেছে। বাহ, চমৎকার। আমরা আরো শুনবো, একটা বিরতি নিয়ে আসছি। হ্যাঁ, অবশ্যই নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যারা আছেন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অধীর আগ্রহে থাকেন, তারা তাড়াতাড়ি জুমে চলে আসেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আজকের টপিকটা অনেক মজার, কোনো কৈফিয়ত নয়। সো এই টপিক নিয়ে আড্ডা দিতে হলে কি করতে হবে? তাড়াতাড়ি আসতে হবে। দেরিতে যদি আসেন তাহলে আড্ডা একেবারেই হবে না। সো স্ক্রিনে সব কিছুই দেওয়া আছে। আচ্ছা আপু, হ্যাঁ বলছিলেন আপনার ইন্সপিরেশন, এই যে প্রথম দিকে সবাই খুব বলতো, তাই না? বাসা থেকে মানে ফ্যামিলি থেকে কে প্রথম বলেছে? আমার হাজবেন্ড বলেছিল। হ্যাঁ, আমি এটাই আসলে জানতে চাচ্ছি। হাজবেন্ড বলেছিল যে সবাই যখন বলতেছে তুমি করতে পারো। তারপর আমার আম্মা খুব সাপোর্ট করেছে আমাকে এদিক দিয়ে। আমি মূলত আমসত্ত্বটা আমাদের দেশের বাড়ি নোয়াখালীতে করি। তখন আম্মা আমাকে মানে অনেক সহযোগিতা করেছে, লোক ঠিক করে দেওয়া, মানে আমগুলা কালেকশন করা, কিভাবে কি করতে হবে। তারপর আমি নিজেই তখন উদ্যোগ নিয়ে নোয়াখালী গেলাম। তারপর আমি নিজেই ওইভাবে আমসত্ত্বটা তৈরি শুরু করছি। তারপরে আমার এই আমসত্ত্বটা দেশের 64 জেলা ছাড়িয়ে এখন কিন্তু দেশের বাইরে 11টা দেশে গেছে আমসত্ত্ব। ওরে বাবা, ইন্টারন্যাশনাল। হ্যাঁ, জি, চমৎকার চমৎকার। এছাড়াও যে পিএসপি কোরআনের আলো যে গ্রুপ, ওই ভাইয়ারা আমাকে লোকের মাধ্যমে আমার কাছ থেকে কানাডাতে 2বার নিয়েছে আমসত্ত্বগুলো। চমৎকার চমৎকার। এখন আমাকে বলেন, এই যে বিজনেস যখন শুরু করছিলেন, হ্যাঁ, থাকে না যে ওকে ফাইন, সবাই হয়তো রাজি নাও হতে পারে, আবার কেউ কেউ হয়তো সাপোর্ট করছে, কেউ করছে না, তাই না? এরকম তো সবার লাইফে কিন্তু হয়। সো যখন আপনি এরকম কাউকে পেলেন যে আচ্ছা বিজনেস করে কি হবে, হ্যাঁ, এই ধরনের যদি পেয়ে থাকেন, কৈফিয়ত কি দিতে হয়েছিল? আপু আমার ওই ধরনের পড়েনি। আমি ফ্যামিলি থেকে খুবই সাপোর্ট পেয়েছি, সবার আলহামদুলিল্লাহ। আমার বাবার বাড়ির দিক থেকে, শ্বশুর বাড়ির দিক থেকে, এবং কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, মানে সবাই পজিটিভলি নিয়েছে এটা, এবং আমি খুবই উৎসাহ পেয়েছি সবার কাছ থেকে, যে তুমি করো, তুমি পারবা। সবাই আমাকে এটা বলেছে। মাঝখান দিয়ে আপু আমি একটু কাপড়ের বিজনেসও করেছিলাম, কিছু কাপড় চোপড় নিয়ে। পরে ওটা থেকে আস্তে আস্তে আমার একটা ছোট বেবি হলো। বেবির জন্য ওই কাপড়ের ছবি তোলা আমার জন্য একটু কষ্ট হয়ে যেত। পরে আপুটা মাঝখান দিয়ে ছেড়ে দিয়ে আবার নতুন করে শুরু করেছি আমি বোরকা হাউস, মানে আপনার কালার কিউ বোরকা হাউস নামে আমি ছোট একটা শপ দিয়েছি। আউটলেটে দিয়েছি লক্ষ্মীপুরে। ওটা 2 মাস হয়েছে ওটার উদ্বোধন করেছি। আপনি তো এখানে থাকেন, ওটা আমি এখান থেকে কাস্টমাইজ করে, আমার কিছু লোক আছে এখান থেকে, মানে কাপড়গুলো আমি ওইখানে পাঠাই। আর ওইখানে হচ্ছে আমার লোক আছে, আমার ছোট ভাই দেখাশোনা করে, পাশাপাশি হচ্ছে একটা ছেলে রেখেছি।
আচ্ছা ছেলেটা দেখাশোনা করতেছে। মানে আপনি পুরো দোস্তর একদম বিজনেস উইমেন তাই না, সেটাই, এটাই বলা সেটাই। যায়। খুব ভালো লাগলো শুনে। আচ্ছা আপা আপনার কাছে আসি, আমাদের আজকে যে টপিক, হ্যাঁ কোনো কৈফিয়ত নয় অ্যাকচুয়ালি। সো দেখা যায় আমরা কিন্তু ফ্যামিলি মেম্বারদের কাছে অবশ্যই আমাদের কৈফিয়ত দেওয়া উচিত তাই না? আমরা কিছু করছি, করার চেষ্টা করছি বা করব বা করার চিন্তা করছি, হ্যাঁ। সো ওই সময় থাকে না আপনার ছেলে মেয়ে জিজ্ঞেস করলো বা আপনার মা বাবা জিজ্ঞেস করলেন, যেই কেউ জিজ্ঞেস করতে পারে, এটা ফ্যামিলি মেম্বারের কথা বলছি, তখন কি কৈফিয়তটা দিতে হয় কি হয় না বলেন? না, এটা হলো একটা জিনিস কি যে আমার ফ্যামিলিটা কেমন, ফ্যামিলির একটা প্রত্যেকেরই একটা ফ্যামিলির কিন্তু একটা ঐতিহ্য থাকে। একদম যেমন একদম। কারু ফ্যামিলি শিক্ষিত কিন্তু আসলে শিক্ষিত না, আবার কারু ফ্যামিলি দেখা যায় মন মানসিকতা এই জিনিসটা। এখন কিরকম যে একটা ছোট্ট একটা ঘটনা বলি, যা সবার জীবনেই হতে হয়ে থাকে, যে আমি বাইরে বেরিয়েছি, কোনো কাজে ব্যস্ত আছি, কোনো কারণে আমার ফোনটা অফ করা আছে, আমি আর সেটা ওপেন করতে পারিনি, মানে বন্ধ অবস্থাতেই আছে। তা আমার ফিরতে দেরি হচ্ছে, কোনো কাজেই তো আমি আছি ব্যস্ত, কাজ নিয়ে ফিরেছি, বাসায় আসার পরে তখন হতে পারে আমার মা বাবা, ভাই বোন, হাজব্যান্ডও হতে পারে, তারা জিজ্ঞেস করছে যে খুব রূঢ়ভাবে জিজ্ঞেস করছে যে তারা ক্ষিপ্ত হয়ে আছে, বারবার ফোন করেছে টেনশনের কারণে। হ্যাঁ, টেনশনের কারণে। টেনশনের কারণে হলেও দুই ধরনের টেনশন, তুমি দেখো আমি বলছি সেটা, এটা অনেকের জীবনেই ঘটে, আমার জীবনে ঘটেছে, সেই জন্যই বলছি যে আমি তো বললাম যে খুব ছোট বয়সে আমার বিয়ে হয়েছে, অনেক কিছু ইটিস পিটিস এইসব করে টোরে, তো তারপরে পড়াশোনা করেছি, কলেজ ইউনিভার্সিটি সব কিছু এইভাবে করেছি, তারপরে আবার যে নাটক টাটক করিয়ে করি সে করি, বাসায় ফিরতে এ কাজে কাজে অনেক সময় দেরি হয়ে যেত। তো সেখানে ফ্যামিলির দেখা গেল যে শাশুড়ি জিজ্ঞেস করছে খুব রূঢ়ভাবে, তখন তো আমার মনটা খুবই খারাপ হয়ে যায় যে এই জিনিসটা হলো কৈফিয়ত, যে তুমি কেন এত দেরি করেছো, কেন এত দেরি করেছো, আমরা ফোন করে করে হয়রান হয়ে গেছি। আর ওদিকে হাজব্যান্ডের ভয়ে বলতে পারে, আবার আমার হাজব্যান্ড তা বলতেন না। আমার হাজব্যান্ড সবসময় বলেছে যেটা যে তুমি সারাদিন কোথায় ছিলে, আমি তো টেনশনে খুব শেষ হয়ে গেছি, তোমার ফোন বন্ধ ছিল, যে কখন কোথায় তোমার কি হলো জিনিসটা জানতে পারছে না, খুব একটা আদর আদর ভাব আর কি, যেটা আমার মনকে অনেক ভালো করে সেটা। এটা কিন্তু কৈফিয়ত না, এটা মনটা ভালো হয়ে গেল। এই যে ডিফারেন্স, এই জিনিসগুলো বলার ভঙ্গি, তার মানসিকতার ভঙ্গি, এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে আর কৈফিয়ত জিনিসটা আসে না। কেননা আমরা যখন ম্যাচিউরড হয়ে যাই তখন তো জিনিসগুলো বুঝে সুঝেই কাজে এগোই আমরা, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার মতো তো আমার মানসিকতা হয়েছে, ক্ষমতা হয়েছে। কাজে আমি যখন আসবো তখন রূঢ় আচরণটাই কৈফিয়ত, আর ভালোবাসার ইঙ্গিতে যেটা করলো সেটা কিন্তু কৈফিয়ত না। এক্স্যাক্টলি, এটা আমার মনকে ভালো করলো। হ্যাঁ, শুরুতেই যে বলছিলাম যে আসলে পেয়ে বসে, পেয়ে বসে, যতবার আপনি এইভাবে যদি উত্তর দিতে থাকেন কৈফিয়তের, হ্যাঁ দেখবেন আস্তে আস্তে পেয়ে বসে। এটা যে কেউ হতে পারে, আপনি যে বলছেন খুব রুড করে জিজ্ঞেস করাটা, হ্যাঁ একদম সত্যি কথা, জেদ হয়ে যায় তখন মনের মধ্যে আরো বেশি, তাই না? আমি কেন বলবো, আমি বলবো না, তাই তো। আর আমাকে যদি তুমি সুন্দর করে বলো তখন তো মনটাই ভালো হয়ে যাবে তোমার প্রতি। তুমি যদি আমাকে বকাও দাও তাও আমার ভালো লাগবে। ওই যে থাকে না মিষ্টি কথা বলে যদি একটু বিষও খাওয়ায় হালকা করে, তাও কৈফিয়ত জিনিসটা ঠিক ওই একই রকম, একদম একদম একই রকম। জুমে আমাদের বন্ধুরা আমাদের জয়েন করে ফেলেছেন। রাশিদা আপা, মনে হচ্ছে মানে শীত একটু বেশি পড়ে গেছে। রাশিদা আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? না, ওই যে জি, হ্যাঁ জি। বাহ, আজকে পারুল আপুকে এখানে দেখে কেমন লাগছে বলেন তো? আসলে আপনাদের কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, একটু ডিস্টার্ব করছে হয়তো। আচ্ছা আমি দেখি আর কেউ শুনতে পাচ্ছে কিনা। রেবেকা আপা শুনতে পাচ্ছেন? কেউই না মনে হয়। না, রেবেকা আপা শুনতে পাচ্ছি। বাহ, চমৎকার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন, এখন আপনি কাউকে কৈফিয়ত দেন কিনা? আমি বলবো নাদিয়া? হ্যাঁ বলেন বলেন। আগে সবাইকে হ্যাঁ শুনছি। আমি সর্বপ্রথম সবাইকে শুভ সন্ধ্যা। হ্যাঁ, পারুল আপাকে আসসালামু আলাইকুম। পারুল আপা, খুব ভালো লাগছে আপনার জন্যই বসছি। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। তো নাদিয়া, তোমার কথার উত্তরটা দেই, যেহেতু আমাদের বন্ধু, তোমার কথা উত্তরটা দিই। কৈফিয়ত আসলে কি
মানুষ ভেদে দিতে হয়, আমি সবসময় সেটাই করি। আর আমার পরিবার এমন একটা পরিবার, আমরা সবাই মিলে একসাথে কথা বলি, সবকিছু করার চেষ্টা করি। তো চেষ্টা করে সবাই যে হ্যাঁ, একটা জিনিস যখন কেউ কিছু করবে, কেউ ভুল করলে সেটাকে তখন থামিয়ে দিলে বোঝার চেষ্টা করে যে হ্যাঁ, এখানে এটা কৈফিয়ত বলে না, এটাকে বলে শিখা, যে এই জিনিসটা শিখা। কিন্তু কৈফিয়ত জিনিসটা আমি খুব একটা ভালোভাবে, কেউ যদি আমার কাছে জানতে চায় আমি কৈফিয়ত কেন সবটাই বলবো, কিন্তু আমাকে কেউ যদি শক্তভাবে কোনো কথা বলে আমি সেই কথা মেনে নিতে আমার খুব কষ্ট হয়। এটা শুধু নট অনলি পরিবারের ক্ষেত্রে, এটা কর্মক্ষেত্রেও এই জিনিসগুলো হয়। হ্যাঁ, কারণ আমি অনেক সময় দেখেছি কর্মক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে যার যেটা প্রয়োজন না, যে কথাটা বলা, সেই কথাটা সে জিজ্ঞেস যখন করে তখন আমার মনে হয় বাড়তি কথা বা বাড়তি কৈফিয়ত তাকে দিতে আমি বাধ্য না। কারণ হচ্ছে কৈফিয়ত তাকেই দিব যাকে প্রয়োজন আমার। আর যে কৈফিয়ত নিতে পারে বা বলতে পারে, যার মাধ্যমে কৈফিয়তটা দেওয়া প্রয়োজন, যে হ্যাঁ কি কৈফিয়তটা দিলে আমার মনে হবে সেখানে তারও ভালো, কোম্পানির ভালো বা সবার ভালো, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু কৈফিয়ত সব ক্ষেত্রে সবার কাছে দেয়া উচিত না। এবং আমি মনে করি কৈফিয়ত জিনিসটা হচ্ছে কি, যে পরিবারের সবার ক্ষেত্রে আলাপ আলোচনা করে সব কাজ করাটাই ভালো। আর পরিবারের মানুষ কৈফিয়ত বলা যায় না, পরিবারের মানুষ সবসময় পাশে থাকে, এটা আমি বলবো। আর বাইরের মানুষের ক্ষেত্রে অবশ্যই কৈফিয়তটাকে অ্যাভয়েড করা উচিত, সবাইকে কৈফিয়ত কখনো দিতে হয় না। আর পারুল আপাকে বলবো, অনেকদিন হলো পারুল আপা আসছেন, কোনো যোগাযোগ করেন না, আপনাকে পেয়ে আমরা খুব ধন্য। ওই জন্যই তো আমি আসছি সবার সাথে দেখা করার জন্য। ধন্যবাদ রেবেকা আপা, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে জন্য সবাই দোয়া করো, আমি ঠিক অবশ্যই দোয়া করো। ধন্যবাদ, ধন্যবাদ। রাশেদা আপা এখন শুনছেন? শুনতে পাচ্ছে না রাশেদা আপা? শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। বাহ, চমৎকার। আপনার ভাবনাটাও একটু শুনতে চাই, এই যে কৈফিয়ত দেওয়া নেওয়া এই ব্যাপারে একটু আপনার ভাবনাটা কি জানতে চাই। জি, আমি সবাইকে প্রথমেই শুভ সকাল এবং শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমি এখন বর্তমানে মায়ামি থেকে বলছি, এখন আমি কানাডাতে নেই, তাই ঝকঝকে আকাশ সবাই দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। সো আসলে কৈফিয়ত ব্যাপারটা হলো, কৈফিয়তটা কি, অনেক সময় কৈফিয়ত মানুষকে হার্ট করে, যে জিনিসটা সে খুব সুন্দর প্ল্যানিং ভাবে করতে চায়, এগিয়ে যায়, তখন যদি কেউ তাকে কৈফিয়তটা খুব একটু রুড ভাবে যদি বলে, তাহলে সে তখন থমকে যায়, একটু হার্ট হয়। সো আমার মতে কৈফিয়তটা আসলে সবাইকে ওইভাবে নেগেটিভলি না বলে একটু সফটলি যদি তাকে জাস্ট আলোচনা যেটাকে বলি, আমরা যদি সেইভাবে করি, তাহলে আমার মনে হয় যে উদ্যোক্তা বা যে কোনো একটা প্ল্যানিং করছে বা কিছু লিখছে, তাহলে তার জন্য সেটা খুব ভালো হয়। আমার জীবনে কৈফিয়ত বলতে আসলে আই এম গ্রেটফুল ফর মাই মাদার ইন ল, বিকজ আমার শাশুড়ি যখন ছিলেন 1985, প্রত্যেকটা কাজে আমার শাশুড়ি ওয়াইএমসিতে, আমি তখন ক্লাস করতাম YWCA-তে, তো আমার শাশুড়ি প্রত্যেকটা কাজে আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতেন এবং এগিয়ে দিতেন, এবং নেগেটিভ থেকে দূরত্ব রাখতেন। আমার মেয়ে কিন্তু ক্যানাডিয়ান, আমার মেয়ে প্রতিটা কাজে কৈফিয়ত না, কিন্তু কৈফিয়তের মতোই তার প্রশ্ন, এটা কি প্রয়োজন, ওটা কেন বিশেষ দরকার, এটা কি লাগবে। সো এই যে দেখেন অনেক ডিফারেন্স আসলে বোঝা যায় না, অনেক ব্রড মাইন্ডেড ছিলেন। সো অনেক ধন্যবাদ সবাইকে, সবাই নষ্ট করব না, পারুল আপাকে অভিনন্দন। আজকে আমি পারুল আপাকে দেখতে পাচ্ছি। বাংলাদেশ থেকে চলে গেছো? হ্যাঁ, আপা তো নাই এখন বাংলাদেশে। থ্যাংক ইউ সো মাচ। আরো অনেকেই জয়েন করছে, একটা বিরতির পর এসে আবারও আড্ডা হবে। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না। আবারও আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। অলরেডি আড্ডা তো জমে গেছে এবং আমাদের অনেক বন্ধুরা আমাদের জয়েন করে ফেলছেন। আপনারা যারা আড্ডা দিতে চান, এখনো সময় আছে, টুক করে জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি জুমের বন্ধুদের কাছে যাব, আগে আপুর কাছে যাই। রাশিদা আপু বলছিলেন না যে শাশুড়িকে এত কৈফিয়ত দিতে হতো না, কিন্তু মেয়েকে তো কিছুটা দিতে হয়। হ্যাঁ, সো দেখা যায় অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটে, তাই না? মা বাবার কাছ থেকে কৈফিয়ত নিচ্ছে, হ্যাঁ কেন তুমি কই গিয়েছিলে, এটা কেন লাগবে, এটা কেন করছো। হ্যাঁ, সো আপনার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা আছে কিনা একটু বলেন তো। জি আপু, আমার মানে বড়দের কারো কাছে কৈফিয়ত দিতে হয় না, কিন্তু ছেলেদের কাছে দিতে হয়।
ছেলেরা সব সময় বলবে, মানে এই যে ছোট বেবিটাকে এখন বড় ছেলের কাছে রেখে আসছি, কখন আসবে বলছিলা, এখন আসলা, কেন এত দেরি হলো, ওইভাবে যে কপিয়ত দিতে হয় ওদের কাছে বিভিন্ন ক্ষেত্রে। এটা রান্না করলা কেন, আমি তো এটা পছন্দ করি না, ওটা করলা না কেন, আমার জন্য এরকম স্পেশাল করলা না কেন, তাই না? এরকম কপিয়ত প্রতিনিয়ত দিতে হয় বাচ্চাদের কাছে। হ্যাঁ, তখন দেখা যায় নিশ্চয়ই আপনি মনে মনে বলেন যে আমার বাপও এত কৈফিয়ত। না না, আমার বাবা কোনোদিনও কপিয়ত চায়নি। আমি বাবার বড় মেয়ে, খুব আদরের, মানে বাবার নানার নাতিন দাদাদের মানে সবার বড় আমি, মানে একদম দাদা নানার গোষ্ঠীর মধ্যে সবার বড় আমি, কিন্তু কাউকে কখনো আমার কফিয়ত দিতে হয়নি। আমি মাঝে মাঝে বলি যে তোমাদের কাছে আমার কফিয়ত দিতে হয়, যে এটা করলা কেন, ওটা করলা কেন। এইটাই মনে হয় কারণ যে আগে কৈফিয়ত দিতে হয় না, এজন্য এখন দিতে হচ্ছে। হ্যাঁ, আপুর কাছ থেকেও জানতে চাই, ছোটবেলায় হ্যাঁ থাকে না যে হয়তো এই যে আপনি বলছিলেন আপনি একদম টমবয় টাইপের ছিলেন, ছেলেদের সাথে অনেক খেলাধুলা করতেন, সো যখন ব্যথা পেতেন, ব্যথা তো আমরা সবাই পাইছি, আমি নিজেও পাইছি, আমার হাত ভাঙছে, আমারও কাজিন মানে কাজিন ব্রাদারদের সাথে খেলাধুলা বেশি হতো, হ্যাঁ টমবয়ের মতো। এটা মানে আমাদের ফ্যামিলিতে হচ্ছে ব্যথা পেয়ে আমি যদি আধমরা হয়ে যাই তারপরে আগে কৈফিয়ত দিতে হবে, তুই গেলি কেন, হ্যাঁ বলছো, তুই ওখানে এটা করলি কেন, তারপরে একটা মায়েরও দেয়, তারপরে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এটা একদম আমার জীবন থেকে নেওয়া। সো আপনার কাছ থেকেও জানতে চাই, এরকম কিছু কি কখনো ঘটেছিল? অনেক, সে কথা বলে আর একটা বলে শেষ করা যাবে না। একটা বলেন। ওই যে বললাম যে আমি নাটক করি, হ্যাঁ হ্যাঁ, তো নাটক যখন করতাম তো ওখানে তো মেকআপ টেকআপ নিয়েই করতাম। স্কুলে যখন করতাম কোনো অনুষ্ঠান হতো, তা আমার নানু ছিল একটু কনজারভেটিভ টাইপেরই ছিল উনি, তো যাই হোক, তো নাটক করে মেকআপ টেকআপ তো তুলে আসতে পারতাম না, অনেক ভয়ে 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 জড়ো সড়ো হয়ে গেট দিয়ে ঢুকতাম। ওই যখনই ঢুকি উনি সামনে পড়বে, উনি সামনে পড়বে। এটার জন্য অনেক বকাঝকা খেয়েছি, যে জন্য যে নাটকে ইন্টারেস্ট আমার ওই সময় থেকেই আর কি। পরবর্তীতে আমার হাজব্যান্ডের সহযোগিতাতে আমি এস্টাবলিশ বলো, যা কিছু বলো, নিজে লিখি, সব কিছু করেছি। এই জন্য আমি মারও খেয়েছি, একদম বেশ বড় হয়েই খেয়েছি। ওই মারে আমার কোনো কাজ হয় নাই, আসলে কিচ্ছু হয় না। বললাম যে মারলে আরো জিদ চেপে যায় বেশি, আর মজাও পাইতাম। সবচেয়ে বড় কথা, মারলে আমি তো সহজে কাঁদতাম না, আমার সবসময় দাঁত আমার বের হয়েই থাকতো এখনো। তাই কোনো কথা বলতে নিলে আমি হাসি খুশি, নিজেও মানুষ, অন্য কেউ হাসি খুশি মানুষকে পছন্দ করি বেশি। গোমরা মুখা আমি দেখতে পারি না কোনো রকম। গোমরা মুখ থাকলে আমার নিজের মনে হয় কি আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, না আমার হাসি, মানে কোনো কথা বলে কোনো আনন্দই থাকে না, মনের যে একটা উচ্ছ্বাস, এটা আমার আসেই না, কারোরই না মনে হয়। না, এটা কারোরই না। তোমাদের সাথে হেসে হেসে কথা বলছি, মনের আনন্দে কথা বলছি। বাহ, চমৎকার। আমি আবারও জুমে চলে যাই। শানু আপা, শুনতে পাচ্ছেন? অনেক সুন্দর লাগছে, কাপড়টার মানিয়েছে। আর পারুল আপাকে অসংখ্য ধন্যবাদ, কারণ সামনাসামনি থেকে দেখার সুযোগ হয়েছে আমার খুব ভালো লাগতেছে। বাহ বাহ, চমৎকার। থ্যাংক ইউ শানু আপা। বলেন তো, আপনার কি কাউকে কৈফিয়ত দিতে হয়? শুনতে পাচ্ছি না, এইমাত্র শুনতে পাইনি। কাউকে কৈফিয়ত দিতে হয়? শুনে নাই? আচ্ছা, কৈফিয়ত মানে দিতে হয় না, কিন্তু আমি সবকিছু বলে কয়ে করা পছন্দ করি। আমি যা কিছু করি আমার হাজবেন্ডে বলি, মেয়েরে বলি, মানে পরিষ্কার থাকাটা পছন্দ করি। আমি যে কোনো কিছু যার সম্বন্ধে যাই করি না কেন বইলে করতে পছন্দ করি আর কি। বাহ, মানে আমার কাছে সেটা ফ্রেশ, ঠিক আছে, মানে আমি বইলে করলে সেও খুশি, আমিও খুশি, এরকম। হয়তো তার সেটা পছন্দ নাও হইতে পারে, সেজন্য আমি বইলে করাটা পছন্দ করি। ধন্যবাদ আপা। ওবাইদা আপা। ওবাইদা আপু, হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। বন্ধুজি, ভালো আছো? অনেকদিন হয়ে গেছে দেখা হয় না, অনেকদিন আসলে ওই জন্য আসলাম, যাওয়ার আগে আবার দেখা হবে, এই জন্য সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে এখানে আসছে। আচ্ছা ওবাইদা আপা, বলেন, আপনি কি কৈফিয়ত দেন কাউকে? আর দিলে এটা কি অফিসে বেশি হয় নাকি বাসায় বেশি হয়? বলেন। ওই কৈফিয়ত, হ্যাঁ কোনটা? কৈফিয়ত একটা মজার কৈফিয়ত বলি আপা। আমি আমার ভাইয়ের ছেলে স্কলাস্টিকে ধানমন্ডিতে পড়তো, আমি আনতে যেতাম, শনিবারে করে আনতে যেতাম, আর যেদিন বাসায় থাকতাম সেদিন আনতে যেতাম। ও একদিন আমাকে বললো, আমি শাড়ি পরে গেছিলাম, বাড়িওয়ালার মেয়ের সাথে আমার খুব ভালো খাতির ছিল, আমরা খুব বন্ধুর মতো ছিলাম। উনি আমাকে জোর করে বললো যে
শাড়ি পরো আজকে। শাড়ি পরে গেলাম, ও আর আমার সাথে আসবে না, তুমি শাড়ি পরছো এরকম অনেকগুলো, শাড়ি পরছো কেন তুমি, তোমার সাথে আমি আর যাবো না। কেন? হ্যাঁ, আমি যাবো না, তুমি শাড়ি পরছো কেন? এই তো ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা রে, কথা বলছিল মজার। না ঠিক ছিল, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, আমরা শুনতে পাচ্ছি না আপা। ধন্যবাদ ধন্যবাদ, মনে ডিস্টার্ব করছে। রুমা আপা, রুমা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়ের কাছে আপনার কি কোনো কৈফিয়ত দিতে হয়? পারুল আপুকে অনেক অভিনন্দন। আর আচ্ছা, আমার কথা তোমাকে শুনছেন। একদম লাগছে, অনেক শুভ্র সুন্দর লাগছে, সাদা শাড়ি সাদা কালোতে। থ্যাংক ইউ আপু। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন বলেন, এখন একটু শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কি কখনো আপনার মেয়েকে কৈফিয়ত দিতে হয়? হ্যাঁ, মেয়েকে দিতে হয়, আমার হাজবেন্ডকে কোনোদিনও দিতে হয় না, কিন্তু মেয়েকে দিতে হয়। বাহিরে গেলে বলে যে কেন গেছিলা, কি জন্য গেছিলা, আমার জন্য কি নিয়ে আসছো, আমাকে বলে যাও নাই কেন, কৈফিয়ত দিতে হয় আমার মেয়েকে। একটু পর পর কৈফিয়ত দিতে হয়, মানে ওকে একটু ধমক দিই, বলে আমাকে কেন ধমক দিলা, কি করছি আমি, বলো এখন। আসলে আসলে কি করছে সে, আপনি বলেন তাকে। না, আপনার ঘটনা শুনে মনে হচ্ছে আমার ছোটবেলায় আমি আমার মাকে জিজ্ঞেস করতাম কেন বাইরে গেলে আমাকে নাও নাই কেন। সবারই অবস্থা আছে, মনে পড়ে গেল। কি জন্য ধমক দিলা এখন বলো। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমাদের সাথে মমি আপু আছেন। মমি আপা শুনতে পাচ্ছেন? মমি আপা শুনতে পাচ্ছেন? শুনছে না। খুকু আপা কি শুনতে পাচ্ছেন? আমি বুঝলাম না, কেউ শুনতে পাচ্ছে না আমাকে। এটা সেটিং ঠিক হয়। হ্যাঁ হ্যাঁ, কেউ শুনতে পাচ্ছে না। খুকু আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, একটু কাটা কাটা, তাই টিভির ভলিউমটা বাড়িয়ে রেখেছিলাম। আচ্ছা, আপনি আপনার ভাবনাটা দেন যে কৈফিয়ত দেবেন কি দেবেন না, আপনার ভাবনাটা কি? কৈফিয়ত তো আপু ছোটবেলা তো বাবা মাকে এতটা কৈফিয়ত দিতে হয় না, এখন বাচ্চাদেরকে যেভাবে কৈফিয়তটা দিতে হয় সবারই একই কথা। করলে তো ওই যে রুমা পার মতো আমাকেও কৈফিয়ত দিতে, আমার মেয়ের কাছে, আমার ছেলের কাছে। আর অফিসে তো বসের কাছে হালকা পাতলা একটু কৈফিয়ত দেওয়াই লাগে লেট পেলে। এটা এখন মানে হাজবেন্ডের কাছে যতটা কৈফিয়ত তার চেয়ে বেশি বাইরের মানুষের আর সন্তানের কাছে কৈফিয়ত দিতে হয় আর কি। তবে পারুল আপাকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। অভিনন্দন তোমাকে, ভালো লাগতেছে, সবাইকে ভালো লাগতেছে। আজকে অনেকদিন পরে জুমে বসলাম। আমাদের হয় না, সন্তানের কাছে বাধ্যতামূলক দিতে হয়। ধন্যবাদ ধন্যবাদ আপা। আরো অনেকে জয়েন করেছেন, নার্গিস আপা, মমি আপা, আপনাদের সাথে কথা হবে, কিন্তু আমি বুঝতে পারছি না আপনারা আমাকে শুনতে পারছেন কি পারছেন না। সো ব্রেকের পরে এসে তারপরে দেখছি। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অনেক 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 বেশি জমে গেছে, আমরা অনেকক্ষণ তো আড্ডা দিলাম, এখন একটা কবিতা শুনতে পারলে কেমন হয়। সো পারুল আপু, একটা কবিতা আমাদের সবার জন্য, ছোট্ট একটা কবিতা, স্বরচিত ছোট্ট একটা কবিতা বলি। কবিতাটার নাম হলো নতুন দিনের নতুন আশায়। বাহ। নদীর তীরে কেউ গিয়েছে চলে, কেউ গিয়েছে পাহাড় ঢালে, পাহাড় ঢালে কেউ গিয়েছে বকুল তলে, কেউ বা গেল দূর দিগন্তে আকাশ মাটির কোলে, আমি গেলাম মাঠ ভরা ওই সর্ষে খেতে কাউকে না বলে, সেইখানেতে মৌ 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 সর্ষের ক্ষেত, মৌমাছিদের ভিড়, বুকে আমার ফুটলো পলাশ গড়ি সুখের নীড়, ওখান থেকে হেঁটে হেঁটে এবন ওবন ঘুরে বন পেরিয়ে বটের তলায় গেলাম ভর দুপুরে, দক্ষিণ হাওয়ায় জুড়িয়ে গা বাড়াই আবার পা, বেলা তখন গড়িয়ে গেছে অনেক, আকাশ রাঙা তখন, এমনি করেই ফুরোয় বছর দিন, মনের মধ্যে স্বপ্ন থাকে রঙিন, আমি হেঁটে যাই সবার ভালোবাসায়, এই পৃথিবী সবার জন্য আমার। বাহ, চমৎকার। আপনার নতুন বইয়ের কিনা? এটা হলো আমার ইদানিং লিখেছি। হ্যাঁ, একদম খুবই ছন্দে ছন্দে ভরপুর। তো আমি আবারও একটু জুমে চেষ্টা করি, আমাকে কেউ শুনতে পাচ্ছে কিনা।
মমি আপা শুনতে পাচ্ছেন? এই যে কেউ শুনতে পাচ্ছে না। তুমি হ্যাঁ বলছি আপু শোনা যাচ্ছে না, হাত আন্দাজে ঢেল দিলাম। আচ্ছা বলেন আপনার ভাবনা, বলেন কৈফিয়ত নিয়ে আপনার ভাবনা বলেন। ও শুনতে পাচ্ছে না। ধন্যবাদ আপু, পারুল আপু আর টুলু আপুকে অনেক অনেক অভিনন্দন। অনেকদিন পর পারুল আপাকে দেখলাম, অনেক ভালো লাগছে বন্ধুজি। হ্যাঁ বন্ধুজি, খুব খুশি হয়েছি। আচ্ছা আমার মনে হয় না মমি আপু আমার কিছু শুনতে পাচ্ছেন। ধন্যবাদ আপা, আপনি আমার প্রশ্ন শুনতে পাচ্ছেন না। আমি নার্গিস আপুর কাছে চলে যাই। নার্গিস আপু আনমিউট না করেই কথা বলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলেন, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? অনেক কিছু শুনতে পাচ্ছি না, তারপরে আন্দাজে ঢিল মেরে দিচ্ছি যে পারুল আপুকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তবে ওনার লেখা পড়ি আমি ফ্যান হয়ে গেছি। অনেক সুন্দর সুন্দর লেখা মাঝে করি। আবার স্টুডিওতে যে আপু আছে ওনাকে অনেক শুভ কামনা ওনার জন্য, আপনার জন্য তো আছেই। আর কি বলবে, আজকে মনে হয় কৈফিয়ত বিষয় নিয়ে কথাবার্তা। যাই হোক, কৈফিয়ত সবাইকে দিতে হয় যে তুমি এত দেরি করছো কেন, এটা কেন গেছো কেন, আসতেছো না কেন, কি খাবা না খাবা, এই প্রত্যেকটা বিষয়ে আমি একটু জ্ঞান আর হচ্ছে ওদের কৈফিয়ত দেওয়ার চান্সটা আমার থেকে বেশি হয় না, কম হয়ে যায়। তারপর যাই হোক, সব সুখে দুঃখে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ ধন্যবাদ আপা। আমরা এতক্ষণ তো বললাম যে আমরা আসলে কাদেরকে কৈফিয়ত দেই, হ্যাঁ বা এরকম কৈফিয়ত চান কারো কাছ থেকে, এরকম নিশ্চয়ই, মানে না বললে আমি এটা বিশ্বাস করব না। অবশ্যই অবশ্যই। হ্যাঁ বলেন, সেই মানুষটা কে, মানে মানুষটা এবং মানুষগুলো কে? মানুষগুলো অবশ্যই হাজবেন্ড তো আছে বেচারা, মানে সবার লিস্টে কিন্তু প্রথমে হাজবেন্ড। হ্যাঁ অফিস থেকে আসলে দেরি কেন, তারপর কি করছো, কি খাইছো, কোথায় গেলা, কেন গেলা, এই টাইমে ঠিক মতো বাসায় আসো নাই কেন, বা এটা একসঙ্গে অনেক প্রশ্ন। তখন ভাইয়া কি বলেন? ভাইয়া চুপ মেরে থাকে, মনে মনে খুশি হয় যে বউ এত খোঁজ দিচ্ছে। না না চুপ মেরে থাকেন, মানে কোনো কিছুই বলেন না। তখন আমি খুব রেগে যাই, খুব রেগে যাই। ভাইয়া অলওয়েজ চুপ মেরে থাকে, আর ভাইয়া মনে হয় আমি ওই রেগে যাই ওটাই আনন্দ পায়। মানে আমি খুব রেগে যাই যখন একবার জিজ্ঞেস করি, দুইবার জিজ্ঞেস করি, না বলে খুব রেগে যাই। তারপরে এইভাবে আর বলা হয় না, ভাইয়া কিন্তু চালাক আছে। তখন আমিও চুপ করে যাই। আর বাচ্চাদেরকে তো অবশ্যই আছে, কলেজে গেলা, কখন ফিরবা, কখন টাইম ওটা তো আমার জানা, দেরি হলো কেন, হ্যাঁ 1 ঘন্টা কই ছিলা, কোথায় গেলা, তারপরে এভাবে সব প্রতিনিয়ত। তখন কি ওরা কি খুবই বিরক্ত হয়? খুবই বিরক্ত বোধ করে। আচ্ছা তখন কি বলে বাচ্চারা, কি বলে? বলে এই তো আসছি তো বলতেছি, বলবো। বিরক্ত হয়। হ্যাঁ বিরক্ত। আপনি কখনো এরকম করেছেন যে এই 6টা বাজে বা 7টা বাজে এখনো পড়তে বসো নাই কেন, মাগরিব আজান দিয়ে দিয়েছে? এটাও করেন? হ্যাঁ করি। আল্লাহ, আমি তো ভাবতাম সেই আমাদের বাবা মারা সন্ধ্যায় নাস্তা খাবে, ঠিক আছে, তারপরে টিভি নিয়ে বসবে, তারপর মোবাইল তো আছে আপু, মোবাইল নিয়ে বসবে। কি ব্যাপার, এত টাইম হয়ে গেছে, বলতে হবে কেন? এমনি মাশাআল্লাহ আমার ছেলেদেরকে ওইভাবে বলতে হয় না, তারা নিজেদের দায়িত্বে কিন্তু পড়াশোনা করে। তারপর পরীক্ষা আসলে আমার ওই টাইমটা আমার একটু নজরে আসে যে ওরা পড়ে, ঠিক আছে, তারপরও একটু রেজাল্ট কেমন এটা বলেন। আলহামদুলিল্লাহ আপা দুজনে খুবই ভালো। তাহলে বেশি প্রেসার দেওয়ার দরকার না, প্রেসার আপু আমি ওইভাবে দিই না, কিন্তু পরীক্ষার আগে দিয়ে একটু জিনিসটা ইয়ে করি আর কি, যে অন্য টাইমে কিন্তু নিজেদের মতো পড়ে, পরীক্ষার সময় মনে হয় যে কি আরেকটু আগে বসলে একটু ভালো হতো না, এরকম লাগে আর কি। না এটা হয়তো ওরা ওইভাবেই জানে, ওইভাবে প্ল্যান করে। হ্যাঁ আপু বলছেন, মানে পরিবেশটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। ওদের যে মোবাইলের কথা বললেন না, এটা ওদের বিনোদনের একটা পার্ট এটা, এবং ওর মধ্যে থেকে ওদের যে পড়াশোনা যে করছে, রেজাল্ট যদি ভালো করে থাকে তার কিন্তু ওটা দিতে হবে, আলহামদুলিল্লাহ। ওটা তার মনের ইচ্ছা, মনের খোরাক বলতে যেটা বোঝায়, এবং সেই মোবাইল থেকে সে খেলছে এবং অনেক পজিটিভ জিনিসগুলো নিচ্ছে, এটা বাধা দেবেন না। এটা বাধা দিলে আমি বাধা দিই না, ওই জিনিসটা আমি কখনো বাধা দিই না। আমিও জানি ওরা কিন্তু ভালো দিকটা, আমি আবার মাঝে মাঝে চেক করি, দেখি ভালো জিনিসটাই করে। এখন ওরা পেট থেকে জন্মই নেয় আইপ্যাড দিয়ে, ঠিক আছে। হ্যাঁ এইটা কিন্তু অনেকে আবার বুঝেন না যে হ্যাঁ ঠিক আছে, সবকিছুর ভালো খারাপ দুই দিকে অবশ্যই আছে। আপনি যেমন তাও একটু দেখছেন, এটা যেমন খুব
প্রয়োজন যে একটু খেয়াল রাখা, আবার হচ্ছে খুব না চাপা। হ্যাঁ, সে তো ভালো রেজাল্ট করছে, কাজে সে কিন্তু তার এই মানে চাপটাও ওইভাবে দিতে পারবেন না আপনি। ওরাও বুঝে যে আম্মু তো দেখবে, ওরাও আবার মাশাআল্লাহ ওইভাবে মানে এমন কিছু করে না যে আম্মু রেগে যাবে। তাহলে আপনি খুব লাকি, আপনি খুব লাকি যে ওরা জানে ওদের কখন পড়তে বসলে অ্যাকচুয়ালি কভার করতে পারবেন, তাই না? তো আপনি যে বলছেন পরীক্ষার সময় টেনশন হচ্ছে, আপু একটা হচ্ছে কি রাত জায়গাটা ওদের একটু বেশি আপা। ওটা আপু ওটা অ্যাকচুয়ালি মানে এখন এটা কমন হয়ে গেছে, মানে এমন কি আমি নিজেও জাগি না, ওটা ঠিক আছে আপা, আমরা নিজেই তো জাগি রাত ঘুমাই। মানে আমার কিছু এই যে বললেন না, মানে কোনো ক্রিয়েটিভ কিছু করতে হচ্ছে আমার কেন জানি মানে রাত না হলে ওটা আসে না, ঠিক আছে? মানে লেখা যদি কিছু লিখিও বা কোনো একটা ডিজাইন করছি, ওটা রাত না হলে কিন্তু আসে না। হতে পারে এটার একটা রিজন হতে পারে আশপাশে এত শব্দ, আমাদের আশেপাশে এত শব্দ, তখন মনে হয় না কনসেন্ট্রেট করা যায়, তাই না? সো বাচ্চাদেরকে বাচ্চাদের মতো থাকতে দেন, আপনি যেটা করছেন ব্যালেন্স। আমার বলছিল সেম কথাই বলবে, বলে আম্মু সন্ধ্যাবেলা না পড়ায় মনোযোগ আসে, ওই তো সেটাই তো, যখন তোমরা সবাই ঘুমাও তখন সারা রাত জেগে মাশাআল্লাহ পড়বে, আর এখন কলেজ বন্ধ হলে সারা দিন ঘুমাবে। তখন আমি মাঝে মাঝে বলি তুমি তো দিনকে রাত বানাইছো, রাতকে দিন বানাইছো। না, কলেজ বন্ধ মানে হচ্ছে একটু স্বাধীনতা, না এমনি ও রাত জেগে পড়ার অভ্যাস সব সময়। পারুল আপার কাছ থেকে একটু শুনতে চাই, যেহেতু আপনি ওই যে বাচ্চারা কি পছন্দ করে না করে এগুলো নিয়ে খুব গবেষণা করেন, তাই না? সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এখনকার বাচ্চাদেরকে বেশি চাপাচাপি করলে আসলে হিতে বিপরীত হয়, এটা আমরা সবাই জানি। সো আপনার কাছ থেকে একটু পরামর্শ চাই যাতে সবাই শুনতে পারে, সবাই বুঝতে পারে। না, বাচ্চাদেরকে কোনো ধরনের চাপ দেওয়া যাবে না, মায়েদেরকে বিশেষ করে অ্যালার্ট হতে হবে আপনার বাচ্চা কি পছন্দ করছে, কোন দিকে তার মন বেশি। কেউ ছবি আঁকা পছন্দ করে, কেউ দেখবেন মেয়ে বাচ্চা রান্না বান্না করছে, ছেলেরা কিন্তু অন্যরকম, দুইজন দুই দিকে। কিন্তু আপনাদের তাদের প্রয়োজন অনুযায়ী, মেধা অনুযায়ী সেই জিনিসগুলো দিতে হবে, মানে আকর্ষণ কেটা সে তার উপরেই আপনার নিজের সাইকোলজিক্যালি দেখতে হবে, ভাবতে হবে। এইভাবে আপনার সন্তানকে লালন পালন করতে হবে। আমি মনে করি আমি যেটা করেছি আমার সেই সময় আমার মেয়েকে এখন তাই করি। আপনার কি এক মেয়ে? হ্যাঁ, আমার অনলি। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার চমৎকার। সো এই যে রাশিদা আপা বললো মেয়েকে কৈফিয়ত দিতে হয়, হ্যাঁ আপনার কি এরকম? হ্যাঁ, আমার মেয়েকে কৈফিয়ত দিতে হয়। কিরকম যে আমি একটু ওই কি বলে ভোলা টাইপের, মন ভোলা টাইপের সবাই হয়। কখন যে আমি ওখানে গেলে তো হাঁটাহাঁটি করি, প্রচুর হাঁটাহাঁটি করি, আমার মোবাইলটা নিয়ে মানে বের হতে খুব ভুল হয়ে যায় খুব। তা আমি একদিন হারিয়ে গিয়েছিলাম, মানে ঘুরতে 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 সন্ধ্যা রাত্রি হয়ে গিয়েছে। তারপরে বাসার পাশেই আমি আশপাশ দিয়ে ঘুরছি, কিন্তু আমার হাতে মোবাইল নেই। তারপরে রাস্তায় লোকজনও অত বেশি নেই। পরে একটা ফিলিপিনি মেয়ে যাচ্ছিল ওখান দিয়ে, উনি ডেন্টাল ডাক্তার আর কি। তখন ওকে বললাম যে প্লিজ হেল্প মি। তা বাসার অ্যাড্রেস বললাম, ও মোবাইলে সব ফোন টোন করে সব কিছু আনছে। তো এই জিনিসটা আমি ওই একটা ঘটনা ঘটলো, কিন্তু তারপরেও আমার বারবার ওই ভুলটাই হয়ে যায়। ওই তাড়াতাড়ি হাঁটিয়ে যাই। হ্যাঁ, আমার এখনো আমার ড্রাইভার বেশিরভাগ মনে করে দেয় যে আপু আপনি কি মোবাইল ভরেছেন। আজকেও আমি আনছিলাম না। আমার এই মোবাইলের যে কি একটা ভুল, এই ভুলটা হয়। আপনি এক কাজ করবেন, আপনি একটা চেন বানান যেটার সাথে মোবাইল থাকবে। পরে ওই মেয়েকে ওই কৈফিয়তটা দিতে হয়। আমি যাই, আমি এখন তো ঠিক মতোই বাসায় যাই, খুব অ্যালার্ট, মানে অত দূরে আর যাই না যখন আলো আধার হয় আর কি। আমাদের এখানে যেমন রাস্তার লাইট। আমরা এই যে আড্ডা দিতে দিতে দেখেন একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। মানে পারুল আপুর সাথে মনে হচ্ছে একটা আড্ডাই হবে না, আরো আড্ডা দেওয়া উচিত। মানে একেবারে অফ ক্যামেরায়ও আমরা আড্ডা দিব কোনো এক সময়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকেও অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।